বঙ্গোপসাগরের ৫টি প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড়, ইতিহাসের ধ্বংসরথ। ঘূর্ণিঝড় প্রকৃতির এক এমন রূপ যা দেখতে অপূর্ব হলেও এর রোষে শেষ হয়ে যেতে পারে হাজারো প্রাণ। একটি মুহূর্তে আলো আর পরের মুহূর্তেই অন্ধকার, ধ্বংস আর কান্নার জলরাশি। আজকের এই ভিডিওতে আমরা পাড়ি দেব এক বিষাদময় সফরে, বঙ্গোপসাগরে জন্ম নেওয়া ৫টি এমন ঘূর্ণিঝড়ের গল্পে, যা শুধু সমুদ্রের নয়, পুরো মানবজাতির হৃদয়ে চিরস্থায়ী ক্ষত রেখে গেছে। এই ঝড়গুলো আছড়ে পড়েছিল ভারত ও বাংলাদেশের উপকূল জুড়ে, পশ্চিমবঙ্গ, ওডিশা, অন্ধ্রপ্রদেশ, বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, কোথাওই রেহাই মেলেনি। এগুলি শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এসব ঝড় পাল্টে দিয়েছিল মানুষের জীবনধারা, অর্থনীতি, এমনকি রাজনীতির গতিপথ পর্যন্ত। বহু ঝড় মানুষের জন্য যেন ছিল প্রকৃতির পাঠানো এক শাস্তি। তাহলে প্রশ্ন ওঠে, কেন আরব সাগরের চেয়ে বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় তৈরি হয়? এর উত্তর লুকিয়ে আছে প্রকৃতির গহীনে। বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অনেক বেশি থাকে। গ্রীষ্মকালে এই তাপমাত্রা ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে, যা ঘূর্ণিঝড় গঠনের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এখানকার বায়ুমণ্ডলে থাকে বেশি আর্দ্রতা ও জলীয় বাষ্প, যা ঘূর্ণিঝড়কে শক্তি যোগায়। বঙ্গোপসাগরের ভৌগোলিক গঠন এমন যেখানে বাতাস ঘুরে ঘুরে শক্তি সঞ্চয় করে। আর আছে দুর্বল বায়ু কাঁচন উইন্ডশিয়ার, যার ফলে ঘূর্ণিঝড়ের উত্থান বাধাগ্রস্ত হয় না, বরং তীব্র হয়। সব মিলিয়ে বঙ্গোপসাগর যেন এক নিঃশব্দ ঘূর্ণিঝড় কারখানা, যা প্রতি বছর একাধিক প্রলয় তৈরির জন্য প্রস্তুত থাকে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড়ে এক রাতে হারিয়ে যায় প্রায় ৫ লক্ষ প্রাণ, কিভাবে ১৯৯৯ সালের সুপার সাইক্লোন ওডিশার শহরগুলিকে উড়িয়ে দেয় এক তাণ্ডবে, আর কিভাবে ১৯৯১ সালের ঘূর্ণিঝড় বদলে দিয়েছিল বাংলাদেশ ভারতের উপকূলীয় অঞ্চল চিরদিনের জন্য। জানব আমফান এবং আয়লা সম্বন্ধে। এগুলো শুধু আবহাওয়ার খবর নয়, এগুলো আমাদের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। এই ঝড়গুলোর প্রতিটা ছিল এমন এক বিস্ফোরণ, যার পর শুধুই ছিল কান্না, ক্ষয় আর নির্মম বাস্তবতা। ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব সেই মুহূর্তগুলিতে, যখন মানুষ খবরও জানতে পারেনি ঝড় আসছে, যখন ঘর ছেড়ে পালানোর সময় ছিল না, আর যখন সমুদ্র শুধু সমুদ্র নয়, যেন দানব হয়ে উঠেছিল। আপনি কি জানতেন, এই ঝড়গুলোর মধ্যে বেশিরভাগে ছিল মাত্র ২৪-৪৮ ঘণ্টার সতর্কতা সময়? এই গল্পগুলো শুধু ইতিহাস নয়, এগুলো সতর্কবার্তা ভবিষ্যতের জন্য। কারণ আমরা এখনো ঝুঁকিতে আছি। ভিডিওর পরবর্তী অংশে আপনি জানবেন কিভাবে প্রতিটা ঝড় মানুষের জীবনকে পাল্টে দিয়েছে, কোন কোন অঞ্চলে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে এবং কিভাবে এই দুর্যোগ বদলে দিয়েছে রাষ্ট্রের নীতি ও প্রস্তুতি। এই ভিডিও শুধু একটি ডকুমেন্টারি নয়, এটি একটি জরুরি বার্তা, একটি শিক্ষা, যা প্রতিটি উপকূলবাসীর জানা উচিত। তাই যদি আপনি ইতিহাস ভালোবাসেন, মানবিক গল্পে আগ্রহী হন, তাহলে এই ভিডিও আপনার জন্যই। চলুন ঘূর্ণিঝড়ের সেই প্রলয়ময় মুহূর্তগুলোতে ফিরে যাই, যেখানে প্রকৃতি বলেছিল, আমি ক্ষমাশীল নই। ১৯৯৯ সালের ওডিশা সুপার সাইক্লোন, ২৯শে অক্টোবর ১৯৯৯, ভারতের ইতিহাসে এক বিধ্বংসী দিন। একটি প্রলয়ঙ্করী ঝড় আছড়ে পড়েছিল ওডিশার উপকূলে। ঘণ্টায় ২৬০ কিলোমিটার গতির বাতাস, ২৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস, আর তার পরিণামে ১০-এর বেশি মানুষের প্রাণহানি। এটি শুধুই একটি আবহাওয়ার ঘটনা নয়, এটি ছিল এক জাতীয় বিপর্যয়, এক মানবিক ট্র্যাজেডি। ঘূর্ণিঝড়ের আগমনের কয়েকদিন আগেই পূর্বাভাস এসেছিল। আকাশ ছিল মেঘলা, বাতাসে ছিল অজানা উত্তেজনা। কিন্তু সঠিক প্রস্তুতির অভাব, দুর্বল অবকাঠামো ও তথ্যপ্রযুক্তির সীমাবদ্ধতার কারণে লোকজন বুঝতেই পারেনি কি আসতে চলেছে। ২৯ অক্টোবর বিকেল হতেই প্রকৃতি ক্রমশ রূপ নিতে শুরু করল, এক বিশাল অন্ধকার ঘূর্ণিবলয় যেন আকাশ ঢেকে নিল। বিকেল গড়াতে না গড়াতেই হাওয়ার গতি পৌঁছাল ঘণ্টায় ২৬০ কিলোমিটারে। রাত নামার আগেই ঝড় আছড়ে পড়ল পারাদ্বীপ উপকূলে। ৩৬ ঘণ্টা ধরে চলেছিল প্রকৃতির তাণ্ডব। ২০০ কিলোমিটার চওড়া এই ঘূর্ণিঝড় ধ্বংস করে দেয় ওডিশার উপকূল অঞ্চল। জগৎসিংহপুর,
কেন্দ্রপাড়া, কটক, পুরী প্রতিটি জেলায় বিধ্বস্ত হয় ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল। ২০ লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েন। ফসলের জমি জলমগ্ন হয়ে যায়, মাছ ধরার নৌকা ভেসে যায়, হাজার হাজার গবাদি পশু মারা যায়। ত্রাণ পৌঁছাতে সময় লাগে কয়েকদিন। টেলিফোন লাইন, রাস্তাঘাট, বিদ্যুৎ সব কেটে যায়। মানুষ ক্ষুধায়, তৃষ্ণায়, আতঙ্কে দিন কাটায়। ইরাসামা ব্লক ঘূর্ণিঝড়ের কেন্দ্রে। সেখানে কিছু গ্রামে পুরো পরিবার মুছে যায় ইতিহাস থেকে। সজনী নায়ক ডালুয়াকানি গ্রামের এক প্রবীণ নারী বলেন, আমি সেই রাতে হারিয়েছিলাম আমার স্বামী আর শ্যালককে। অন্ধকার, জল আর বাতাসে যেন মৃত্যু ভেসে বেড়াচ্ছিল। এই ধরনের ঘটনা ছিল শত শত, হাজার হাজার। অজস্র শিশুরা এতিম হয়েছে, অনেকেই আজও জানে না তার প্রিয়জন কোথায় হারিয়ে গেছে। আনুমানিক ১৩ লক্ষ হেক্টর জমির ধান নষ্ট হয়ে যায়, ১,৭৬,০০০ হেক্টর সবজি এবং ২,৫৭,০০০ হেক্টর অন্যান্য ফসল ধ্বংস হয়। ২২,০০০ এর বেশি মাছ ধরার জাল, ৯,০০০ এর বেশি নৌকা নষ্ট হয়। গবাদি পশু ও হাঁস, মুরগির মৃত্যুর সংখ্যা কয়েক লক্ষ ছাড়িয়ে যায়। এই বিপর্যয় রাজ্যের অর্থনীতিকে থামিয়ে দেয়। শুধু ক্ষতির পরিমাণ নয়, মানুষের মনেও সৃষ্টি হয় এক গভীর আতঙ্ক, যা প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে চলেছে। এই বিপর্যয় একটি বড় শিক্ষা দেয় ভারত সরকারকে। আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থায় উন্নতি হয়, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তৈরি হয়, দুর্যোগ মোকাবিলার কাঠামো শক্তিশালী হয়। তবে এখনও অনেক পরিবার সেই সব সুবিধা থেকে বঞ্চিত। নলভেদি, দশমথা, ছেনু এইসব গ্রামে এখনও বহু মানুষ মাটির ঘরে বাস করেন। যখনই খবর আসে নতুন কোনো ঝড় আসছে, পুরনো স্মৃতি ফিরে আসে, হৃদয় কেঁপে ওঠে। ১৯৯৯ সালের সেই দিন শুধুই একদিনের কথা নয়, এটি একটি ইতিহাস, একটি স্মৃতি, একটি দুঃস্বপ্ন, যা আজও বয়ে বেড়াচ্ছে ওড়িশার উপকূলবর্তী হাজার হাজার পরিবার। ভোলা ট্র্যাজেডি, বিশ্বের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। রাত নেমে এসেছিল নরম আলোর মতো। কিন্তু সেদিনের রাত ছিল এক বিভীষিকার শুরু। ১৯৭০ সালের নভেম্বর মাস। পুরো পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, তখন ঘুমিয়েছিল এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। হঠাৎ সমুদ্রের গর্জন, বাতাসের উল্লাস, আর একটি ঘূর্ণিঝড়, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ, ধেড়ে এলো জনপদের ওপর। নাম ভোলা ঘূর্ণিঝড়। এই একটা রাতে প্রাণ হারায় প্রায় ৫ লক্ষ মানুষ। ৩ দিন পর পৃথিবী বুঝল, আমরা এক জাতিগত বিপর্যয়ের সাক্ষী হয়ে গেছি। এই গল্প শুধু একটি প্রাকৃতিক দুর্যোগের নয়, এটি এক বঞ্চনার, অবহেলার এবং নতুন জাতির জন্মের। ১৯৭০ সালের নভেম্বর। বঙ্গোপসাগরের ওপর জন্ম নেয় একটি গভীর নিম্নচাপ। ৮ নভেম্বর, প্রথম সতর্কতা। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে থাকে নিম্নচাপটি। ১১ ডিসেম্বর নভেম্বর, ঘূর্ণিঝড় ভয়ানক রূপ নিতে শুরু করে, ক্যাটেগরি ৩ ইকুইভ্যালেন্ট সাইক্লোন। বাতাসের গতি ছিল প্রায় ২০০ কিমি ঘণ্টা। কিন্তু সবচেয়ে ভয়াবহ ছিল স্টোর্ম সার্জ, অর্থাৎ সমুদ্রের পানি ঢুকে পড়া। ভোলা জেলার লোকেরা জানত বৃষ্টি হবে, কিন্তু তারা বুঝতেই পারেনি যে তারা সাক্ষী হতে চলেছে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ঝড়ের। ঝড় আঘাত হানে ১৩ নভেম্বর রাত ১০টা নাগাদ। ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, চরফ্যাশন, পটুয়াখালী, বরগুনা জেলাগুলি ভয়াবহ ক্ষতির শিকার হয়। স্টোর্ম সার্জ ছিল প্রায় ২০ ফুট ৬ মিটার উঁচু, পুরো গ্রাম জলের নিচে চলে যায়। মানুষ পালানোর সময় পায়নি। রাতের আঁধারে হাজার হাজার মানুষ ডুবে যায়, ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। যারা বেঁচে গিয়েছিল তারা বলেছিল, লাশ ভাসছিল চারিদিকে। আমরা কান্না থামাতে পারিনি। ঝড় কেটে যাওয়ার পর যখন সূর্য উঠল, চারদিকে শুধু ধ্বংসস্তূপ। হাজার হাজার লাশ, শিশু, নারী, বৃদ্ধ, সবার খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, বিদ্যুৎ নেই। প্রায় ৩৫ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে। সেই দিন সকালে ভোলা আরেকটি দ্বীপ ছিল না। এটি হয়ে গিয়েছিল একটি বিশাল কবরস্থান। বিশ্বের সবথেকে বড় দুর্যোগে পরিণত হয় এই ঘূর্ণিঝড়। আন্তর্জাতিক মিডিয়া সরব হয়,
নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করে। ভারত, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা সাহায্য পাঠায়, কিন্তু পাকিস্তান সরকার ধীর প্রতিক্রিয়া দেখায়। এটি সৃষ্টি করে ব্যাপক ক্ষোভ। লোকজন বলেছিল, আমরা যদি পশ্চিম পাকিস্তানে হতাম, এত অবহেলা হতো না। এই অবহেলা পূর্ব পাকিস্তানের স্বাধীনতার ইচ্ছাকে আরও তীব্র করে তোলে। ভোলা ঘূর্ণিঝড় শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটি রাজনৈতিক পরিবর্তনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। 1970 সালের ডিসেম্বরে সাধারণ নির্বাচন হয়, আওয়ামী লীগ বিপুল বিজয় পায়। কিন্তু ক্ষমতা হস্তান্তর না হওয়ায় 1971 সালে শুরু হয় মুক্তিযুদ্ধ। 1 বছর পর জন্ম হয় বাংলাদেশ নামের নতুন দেশ। এই ঝড় শুধু ঘর ভেঙে দেয়নি, এটি ভেঙে দিয়েছিল এক শাসকের মুখোশ। আর সেই ভাঙন থেকেই জন্ম নেয় একটি জাতি, বাংলাদেশ। ভোলা ঘূর্ণিঝড়ের মর্মান্তিক স্মৃতি আমাদের শেখায় অবহেলা কতটা বিপজ্জনক হতে পারে। প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো না গেলেও মানবিক সহানুভূতি আর পরিকল্পনার মাধ্যমে প্রাণ বাঁচানো যায়। আমফান ঝড় 2020 সাল। গোটা পৃথিবী তখন এক অতল অনিশ্চয়তার মধ্যে। একদিকে করোনা ভাইরাস মহামারী, অন্যদিকে পূর্ব ভারতের আকাশে জমে উঠছিল এক ভয়াল অন্ধকার। সে অন্ধকারের নাম ঘূর্ণিঝড় আমফান। বঙ্গোপসাগরের তলদেশে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক দৈত্য। 18 মে 2020 ভারতীয় আবহাওয়া দপ্তর প্রথম জানায়, একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে আন্দামান সাগরে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সেটি রূপ নেয় গভীর নিম্নচাপে, তারপর ঘূর্ণিঝড়ে। 3 দিন পর সেই ঘূর্ণিঝড় ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং সুপার সাইক্লোন আমফান নামে প্রবলভাবে আছড়ে পড়ার প্রস্তুতি নেয় উপকূলের দিকে। ঘণ্টায় 260 কিলোমিটার বেগে ধেয়ে আসা ঝড়ের খবর শিউরে উঠিয়েছিল পশ্চিমবঙ্গ, ওড়িশা আর বাংলাদেশকে। এই ছিল গত এক দশকের মধ্যে ভারতের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। অনেকেই বলেছিলেন 1999 সালের ওড়িশা সুপার সাইক্লোনের পর এমন কিছু আর দেখা যায়নি। কিন্তু এইবার পরিস্থিতি আরও জটিল। কারণ একদিকে ভয়াবহ ঘূর্ণিঝড়, অন্যদিকে কোভিড-19 লকডাউন। একসঙ্গে দুটি দুর্যোগ। মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, আবার যারা উপকূলে বাস করে তাদের সেই ঘরটাই যেন মৃত্যুর ফাঁদ। সরকার তড়িঘড়ি করে শুরু করে প্রস্তুতি। উদ্ধারকারী দল নামানো হয়, হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ে। কিন্তু কতটা প্রস্তুত ছিলাম আমরা? কতটা রক্ষা করা গিয়েছিল জীবন আর সম্পদ? 19 মে রাতে বঙ্গোপসাগরে আমফানের শক্তি তুঙ্গে ওঠে। আর ঠিক 20 মে বিকেলে আমফান আছড়ে পড়ে সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা ও কলকাতার উপর। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গাছ উপড়ে গেল হাজার হাজার, ভেঙে পড়ল বিদ্যুৎ লাইন, বাড়িঘর, ফসল, জীবিকা সব মাটিতে মিশে গেল। ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকে প্রলয়। ভবন কাঁপে, গাছ উপড়ে যায়, বিদ্যুৎ চলে যায় গোটা রাজ্যের 1/3। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়। কলকাতার এমন অবস্থা হয়েছিল যা স্বাধীনতার পর দেখা যায়নি। গোটা শহর অন্ধকারে। কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, জল নেই, বিদ্যুৎ নেই, আর সেই সময় চারদিকে শুধুই ঝড়ের গর্জন। সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবন ও উপকূলবর্তী গ্রামগুলি। অসংখ্য কাঁচা বাড়ি গুঁড়িয়ে যায়, নদীর বাঁধ ভেঙে জল ঢুকে যায় গ্রামে। জল উঠে গিয়েছিল বুক সমান, চাষবাস পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। পুকুরের মাছ ভেসে যায়, পানের বরজ নষ্ট হয়ে যায়, ধান, পাট, আলু সবকিছু ধ্বংস। বাঁচার আশায় গাছের মাথায় উঠে বসেছিল মানুষজন। সেদিন যারা বেঁচে গিয়েছিল তারা সবাই বলেছিল, এ এমন এক অভিজ্ঞতা যা বর্ণনা করা যায় না, শুধু অনুভব করা যায়। উদ্ধার কাজ শুরু হয় 21 মে থেকে। নার্ভ, সেনাবাহিনী, পুলিশ, গ্রামবাসী সকলে একসাথে চেষ্টা করেছিল উদ্ধার করার। বহু এলাকায় সরকারি ত্রাণ পৌঁছাতে দেরি হয়। বিদ্যুৎ থাকেনি 7 দিন, কখনো কখনো 10 দিন পর্যন্ত।
জলের ব্যবস্থা ছিল সীমিত, মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বিপর্যস্ত। 2020 সালের ঘূর্ণিঝড় আমফান শুধু প্রকৃতির এক রুদ্র রূপ ছিল না, ছিল মানবজাতির এক ভয়াবহ পরীক্ষার সময়। ঝড় থেমে যায়, কিন্তু তার ছায়া থেকে যায়। শুরু হয় এক নতুন যুদ্ধ, জীবনকে আবার নতুন করে গড়ার লড়াই। 1991 সালের ঘূর্ণিঝড় চট্টগ্রামের কালরাত্রি, 29 এপ্রিল 1991। চট্টগ্রামের আকাশে তখন এক অস্বাভাবিক নীরবতা। বাতাস থেমে গেছে, কিন্তু মানুষের বুকে জমে উঠছে এক অনিশ্চিত ভয়। এক ঝড় আসছিল, শুধু প্রকৃতির নয়, মানুষের জীবন আর সভ্যতার ওপর এক নির্মম আঘাত। এপ্রিলের মাঝামাঝি বঙ্গোপসাগরের গভীরে একটি নিম্নচাপ গঠিত হয়। তাতে ধীরে ধীরে জমে উঠতে থাকে এক মহাঝড়। ঘূর্ণিঝড় যার নাম হয়নি, কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে। 29 এপ্রিল রাতে এটি আছড়ে পড়ে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে, চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী। বাতাসের গতি ছিল 250 কিমি ঘণ্টা, একটি ক্যাটাগরি -5 স্তরের ঘূর্ণিঝড়। রাত 9:30টার দিকে প্রথম আঘাত। প্রবল বৃষ্টি, ঝড়ো হাওয়া আর 15 ফুট উঁচু জলোচ্ছ্বাস। গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যায়। কাঁচা ঘরগুলো ভেঙে পড়ে, মানুষ পালাতে পারেনি, কারও মৃত্যু হয় ঘুমের মধ্যেই, কারও গা ভাসে উত্তাল জলে। অনেকে গাছের মাথায় আশ্রয় নিয়ে রাত কাটাতে চায়। কিন্তু বাতাসের ধাক্কা ছিল নিষ্ঠুর। ঘূর্ণিঝড় থেমে গেলে ভোরে দেখা যায় এক বিভীষিকাময় প্রভাত। সড়ক, ঘর, গাছ সব চাপা পড়ে আছে মানুষের মৃতদেহের ওপরে। মা খুঁজে পাচ্ছে না সন্তানকে, ভাই খুঁজে পাচ্ছে না ভাইকে। 1,38,000 প্রাণ এক রাতেই শেষ। প্রায় 1 কোটি মানুষ গৃহহীন। হাজার হাজার শিশু হয়ে যায় এতিম। চট্টগ্রাম বন্দরে জাহাজ উল্টে গিয়েছিল। মহেশখালী দ্বীপে 70% মানুষ ক্ষতিগ্রস্ত। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, হাসপাতাল বিধ্বস্ত। এমনকি আশ্রয়কেন্দ্রগুলিও ক্ষতিগ্রস্ত হয়, কারণ মানুষ সেগুলিকে যথেষ্ট গুরুত্ব দেয়নি। বাঁচার সুযোগ থাকলেও অনেকে আর পৌঁছাতে পারেনি। বাংলাদেশ সেনাবাহিনী, রেড ক্রস, জাতিসংঘ সকলে ত্রাণ পাঠায়। হাজার হাজার ভলান্টিয়ার নেমে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে। তবে অনেক এলাকায় 1 সপ্তাহ পরও পৌঁছায়নি খাবার বা পানি। উদ্ধারকার্যের মাঝেও অনেকের চোখে ছিল শুধুই শূন্যতা। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা বদলে দেয় বাংলাদেশকে। সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম সাইক নতুন রূপ পায়। উপকূল জুড়ে আশ্রয়কেন্দ্র, বাঁধ, সতর্কতা ব্যবস্থার উন্নয়ন ঘটে। ফলে এরপর 1997, 2007, 2020 সালের ঝড়ে প্রাণহানি হয় অনেক কম। 2009 সালের 25শে মে সকাল থেকেই আকাশটা ছিল ধোঁয়াটে, বাতাস ভারী আর অলিখিত ভয় গ্রাস করছিল উপকূলবাসীদের বুক। ঘূর্ণিঝড় আইলা একটি প্রাকৃতিক দুর্যোগ, যা শুধু বসতভিটে না, ভেঙে দিয়েছিল স্বপ্ন, বিশ্বাস আর সুন্দরবনের প্রাণ। মে মাসের 21 তারিখে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হয়। কয়েক দিনের মধ্যেই এটি শক্তি সঞ্চয় করে রূপ নিয়ে একটি ঘূর্ণিঝড়ে নাম রাখা হয় আইলা। আইলা নামটি দিয়েছিল মালদ্বীপ। এর অর্থ শুশুক, এক ধরনের জলচর প্রাণী। 25শে মে দুপুর 2টার দিকে ঘণ্টায় 120 কিমি বেগে আছড়ে পড়ে এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার উপকূলে। সাথে নিয়ে আসে সমুদ্রের উথাল পাথাল ঢেউ, দমকা হাওয়া আর সীমাহীন ধ্বংস। আসল বিপদ ছিল জলোচ্ছ্বাস। 2-3 মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ে গ্রামের পর গ্রামে। সুন্দরবনের প্রায় 100 কিলোমিটার বাঁধ ভেঙে যায়। নদী ও সাগরের জল একত্রিত হয়ে প্রবেশ করে ঘর, মাঠ, স্কুল সব কিছুতে। এক রাতে গৃহহীন হন 23 লক্ষ মানুষ। নোনা জল ঢুকে যায় কৃষিজমিতে, ধান, সবজি সব নষ্ট। মাছের ঘের ধুয়ে যায়, গবাদি পশু মারা যায়, খাদ্য আর পানীয় জলের তীব্র সংকট দেখা দেয়। সরকারি হিসেবে মৃত্যু হয় 150-325 জনের। তবে বাস্তবে সংখ্যাটা অনেক বেশি হতে পারে।
ত্রাণ পৌঁছাতে দেরি হয়। বহু মানুষ ঠাঁই নেয় ত্রাণ শিবিরে, যেখানে খাবার ও বিশুদ্ধ জলের অভাব। ছোট শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষ সবাই অসহায় হয়ে পড়েন। পানিবাহিত রোগ, ডায়রিয়া, চর্মরোগ ছড়িয়ে পড়ে আশ্রয়কেন্দ্রগুলিতে। ঘূর্ণিঝড়টি শুধু মানুষ নয়, পরিবেশকেও বিধ্বস্ত করে। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, সুন্দরবন, হারিয়ে ফেলে হাজার হাজার গাছ। মাটি লবণাক্ত হয়ে যায়, নদী পথ ভেঙে পড়ে। রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়। অনেক প্রাণী হারিয়ে যায়, কেউ মারা যায়, কেউ পথ হারিয়ে বিপন্ন। সরকার ও বিভিন্ন এনজিও একযোগে শুরু করে ত্রাণ এবং পুনর্গঠন কাজ। বাঁধ মেরামত হয়, নলকূপ বসানো হয়, ঘর তৈরি শুরু হয়। আইলা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ছিল একটি বিপর্যস্ত সমাজের প্রতিচ্ছবি। এই 5টি ঝড় শুধুই প্রাকৃতিক দুর্যোগ না, শুধুই মৃত্যু আর ধ্বংসের গল্প না। এগুলো ছিল এক একটি জাগরণ, এক একটি স্মরণীয় শিক্ষা। প্রতিবারই দেখা গেছে, প্রযুক্তি, প্রশাসন, মানবতা সবকিছুই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। আজ আমাদের হাতে আছে উপগ্রহ চিত্র, রিয়েল টাইম পূর্বাভাস, মোবাইল অ্যাপের মাধ্যমে সতর্কবার্তা। কিন্তু প্রশ্ন হল, এই প্রযুক্তি কি পৌঁছেছে সেই মানুষগুলোর কাছে যারা এখনও কুঁড়ে ঘরে বসবাস করেন উপকূলের ধারে? ঘূর্ণিঝড় শুধুই প্রকৃতির রুদ্র রূপ নয়, এটি আমাদের উপলব্ধি করিয়ে দেয় যে মানুষের জীবন ও প্রযুক্তির মধ্যে একটি অদৃশ্য ফাঁক এখনও রয়ে গেছে। এটি একটি সতর্কবার্তা, যদি প্রকৃতির সাথে তাল মিলিয়ে না চলি, তবে পরবর্তী ঝড় আরও নির্মম হতে পারে। আপনার এলাকায় কি কোনো ঝড়ের স্মৃতি আছে? কমেন্টে লিখে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও ইতিহাসভিত্তিক ও বাস্তবধর্মী ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন।